বনে এসে বন্যপ্রাণী দর্শন, আর সেটা যদি হাতির পিঠে চেপে হয় তা হবে একেবারে সোনায় সোহাগা। আমি নিঃসন্দেহে পাহাড় প্রেমী, তাই হিমালয়ের দুর্নিবার আকর্ষণে আমি ছুটে যাই দার্জিলিং বা কালিম্পংয়ের কোনো এক পাহাড়ি ডেস্টিনেশনে। কিন্তু এবার আমরা পাহাড়ের অমোঘ আকর্ষণ এড়িয়ে উত্তরবঙ্গের পাহাড়তলিতে অর্থাৎ ডুয়ার্সে। ডুয়ার্স কথাটির অর্থ হলো দুয়ার বা দরজা। আসলে এই অঞ্চলটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই তরাই অঞ্চলের একদিকে তরঙ্গায়িত পাহাড় শ্রেণী এবং অপরদিকে বিশাল এক সমভূমি, মাঝে তরাইয়ের গহন অরণ্য ও বিস্তৃত সবুজ চা বাগান। ডুয়ার্সের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও যোগাযোগ ব্যবস্থা সহজলভ্যতার কারণে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। ডুয়ার্সে অনেকগুলি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে এবার আমরা বেছে নিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক ও বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট। আমাদের এই ডুয়ার্স ভ্রমণে আমরা কী কী দেখব, কোথায় থাকব, কিভাবে যাব, এই সব কিছু নিয়েই আজকের এই ট্রাভেল ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ফ্ল্যাশব্যাক। আমি বশিরউদ্দিন শেখ। আমি আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন ট্রাভেল ভিডিও। আপনি যদি ভ্রমণবিলাসী হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের ট্রাভেল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারেন। পরিশেষে আমাদের ট্রাভেল ফ্ল্যাশব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এই অনুরোধ রইল। জলদাপাড়া ন্যাশনাল পার্কে জঙ্গল ভ্রমণের জন্য এলিফ্যান্ট সাফারি ও কার সাফারির ব্যবস্থা রয়েছে। তবে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হল এলিফ্যান্ট সাফারি। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের ওয়েবসাইট থেকে জনপ্রতি 1200 টাকা পেমেন্ট করে অগ্রিম অনলাইন স্লট বুকিং করতে হবে। সাফারি করার আগের দিন সন্ধ্যায় নিজের বৈধ পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে এন্ট্রি পাস সংগ্রহ করতে হবে। এই সময় কাউন্টারে পার্ক এন্ট্রি ফি বাবদ 480 টাকা এবং গাইড চার্জ বাবদ 350 টাকা নগদ জমা দিতে হবে। সব মিলিয়ে হাতি সাফারির জন্য জনপ্রতি 1600 টাকা খরচ হতে পারে। হাতি চলে দুলকি চালে। এই দোদুল্যমান হাতির পিঠে চেপে বসে থাকাটাই বেশ কঠিন কাজ। তার উপর ভিডিও তোলার জন্য স্মার্টফোনটিকেও বাগে আনা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা চলেছি গভীর জঙ্গলের সুড়ি পথ ধরে। দেখছি বিশাল বিশাল ময়ূরহ, তাকে ঘিরে রয়েছে অজগর সাপের মতো মোটা মোটা লতা। চারিদিকে পাখির কলরব, কিন্তু তার দেখা পাওয়া মুশকিল। চলার পথে আমাদের বাহন হাতিটি লতা পাতা খেয়ে ব্রেকফাস্ট সেরে নিল। তারপর হলং নদীতে নেমে একটু জল পান। এখনও পর্যন্ত তেমন কোনো বন্যপ্রাণীর দেখা আমরা পেলাম না। একটু পরে আমরা একটা বিশাল তৃণভূমির মধ্যে এসে পড়লাম। একটু দূরে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আমাদের কুনকি হাতির মাউথ হাতির মুখ ঘুরিয়ে ইশারা করল। অবশেষে তার দেখা পেলাম। জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ এক শৃঙ্গ গন্ডারের, যে কিনা আপন মনে ঘাস খেয়ে চলেছে। আমরা শিহরিত। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পর ভারতের একমাত্র জলদাপাড়াতেই এক শৃঙ্গ গন্ডার রয়েছে। 4টি কুনকি হাতি গন্ডার বাবাজিকে ঘিরে ফেলায় সে গভীর ঘাস জঙ্গলে লুকিয়ে পড়ল। তারপর আমাদের জঙ্গল সাফারির হাতিগুলি একে একে ফেরার পথ ধরল। সকালের হাতি সাফারির পর এবার আমরা চলেছি বিকাল 3:30-র কার সাফারিতে। এই সাফারির অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সন্ধ্যার আগে বন্য প্রাণীরা গভীর জঙ্গল থেকে বেরিয়ে জল খেতে আসে কিংবা সলপিটে লবণ চাটতে আসে। তাই এই সময় বাইসন ও গন্ডার দেখার আশায় এখন আমরা জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে আজ তেমন কোনো বন্য পশুর দর্শন পেলাম না, তবে একটা ঘাস জমিতে বার্কিং ডিয়ার ও ময়ূর দেখলাম।
শেষে বন দপ্তরের কুনকি হাতির ছবি তুলে রওনা হলাম পরবর্তী গন্তব্যে। ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন লেগেছে আমাদেরও মনে। অস্তমিত সূর্যের সোনালি কিরণ গায়ে মেখে একদল ইন্ডিয়ান বাইসন আপন মনে বিচরণ করছে। গাঢ় বাদামি রঙের বাইসন গরু জাতীয় প্রাণী। এরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্থানীয় প্রজাতি। জনসংখ্যা বৃদ্ধি এবং বনাঞ্চল হ্রাসের ফলে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই এদের লাল তালিকাভুক্ত সংকটাপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমাদের বৈকালিক সাফারির শেষ লগ্নে একদল বাইসন আমাদের মনেও ফাগুন লাগিয়ে দিল। এখন আমরা এসে পড়েছি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে। এখানে এক বিশাল ঘাসের জঙ্গল। এই ঘাস জঙ্গল গন্ডারের খুব প্রিয় জায়গা। এখানে গন্ডার দর্শনের একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমাদের কপাল খারাপ। আজকের সন্ধ্যা লগ্নে এক শৃঙ্গ গন্ডারের সাথে আমাদের আর দ্বিতীয় মোলাকাত হলো না। আপনারা যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখানে ছিল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো। গত 18 জুন 2024 তারিখে বাংলোটি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই বাংলোর জানালা থেকে হলং নদীর ওপারের সল্টপিটে লবণ খেতে আসা বন্য প্রাণীদের দর্শন পাওয়া যেত। এই বনবাংলোয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ বহু গণ্যমান্য ব্যক্তি ছুটি কাটিয়ে গেছেন। আজকের বৈকালিক সাফারি শেষ করে এখন আমরা উপস্থিত হয়েছি এক সান্ধ্যকালীন অনুষ্ঠানে, যেখানে ট্রাইবাল ড্যান্স পরিবেশিত হচ্ছে। জলদাপাড়া অভয়ারণ্যে শুধুমাত্র বন্যপ্রাণীরা থাকে তা নয়, জঙ্গলের মাঝে কিছু জনজাতির মানুষ আজও বসবাস করছে। মেজ ও বড়ো উপজাতির মেয়েরা তাদের জীবনধারার বিভিন্ন আঙ্গিক নৃত্যগীতের মাধ্যমে তুলে ধরল। আমরা তাদের দলবদ্ধ নাচ গান বেশ উপভোগ করলাম। জলদাপাড়ার সবচেয়ে নিকটতম রেলওয়ে স্টেশন হল মাদারিহাট। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে মাদারিহাট যাওয়া যায়। যারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাবেন তারা আলিপুর দুয়ারগামী ট্যুরিস্ট এক্সপ্রেসে যেতে পারেন। এই ট্রেনের সঙ্গে ভিস্তাডোম যুক্ত রয়েছে। এছাড়া হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস অথবা শিয়ালদহ স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে যারা যাবেন তাদের ফালাকাটা স্টেশনে নামতে হবে। ফালাকাটা থেকে জলদাপাড়া 25 কিলোমিটার। আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ফালাকাটা হয়ে জলদাপাড়া পৌঁছেছিলাম। জলদাপাড়ায় কোথায় থাকবেন? আমার মনে হয় অবস্থানগত দিক দিয়ে পর্যটকদের থাকা সেরা জায়গা হলো পশ্চিমবঙ্গ সরকারের অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এখানে থাকার জন্য WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করতে হবে। যারা একটু কম বাজেটে থাকতে চান তারা জলদাপাড়ায় ইউথ হোস্টেল বুকিং করতে পারেন। তবে আমরা ছিলাম জলদাপাড়া ইকোস্টেতে। মাদারিহাটের জনবহুল বাজার এলাকা ছাড়িয়ে চারিদিকে সবুজ গাছগাছালির মাঝে অবস্থিত হোমস্টেটির পরিবেশ অসাধারণ। হোমস্টেটিতে রয়েছে 5টি কটেজ টাইপের রুম। ডবল বেডের রুম 1500 টাকা এবং ট্রিপল বেডের রুম 1800 টাকা। খাওয়ার ব্যবস্থা হোমস্টেতেই করতে হবে। জনপ্রতি 600 টাকার বিনিময়ে ব্রেকফাস্টে পাওয়া যাবে পুরি সবজি, মিষ্টি, পুরির বদলে রুটিও দেওয়া হতে পারে। লাঞ্চে মাছ ভাত সঙ্গে শাক, একটা ভাজা, ডাল, সবজি, চাটনি, পাঁপড়। সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া বা ভেজ পকোড়া। রাতে ফ্রাইড রাইস বা রুটি, তার সঙ্গে অবশ্যই চিকেন। খাবারের মান ও পরিমাণ যথেষ্ট ভালো। ভিডিওর ডিসক্রিপশনে হোমস্টের ফোন নম্বর দেওয়া হলো, প্রয়োজন হলে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় জঙ্গল ভ্রমণের সেরা সময় অবশ্যই শীতকাল। আমরা মার্চ ডিসেম্বরে যে ডুয়ার্স ভ্রমণ শেষ করলাম তা মধুর স্মৃতি হয়ে থাকবে। আমরা এখন ভিডিওটির প্রায় শেষ পর্বে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভালো লাগলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। পরিশেষে বলি, আমাদের বক্সা জয়ন্তী ভ্রমণের অভিজ্ঞতা ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে তুলে ধরার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।